প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে 155 রানে হারালো বাংলাদেশ। সাকিবের 5 উইকেট আর সেঞ্চুরি হাঁকালেন লিটন। টি-20 বিশ্বকাপের গ্রুপিং প্রকাশ। ঢাকা ছাড়ার হিড়িক, আবারও পুরনো চেহারায় ঈদযাত্রা। আসা যাওয়া দুই পথেই বাহনের চাপ, সড়কে যানজট, দুর্ঘটনায় নরসিংদীতেই নিহত 6। সারা দেশে জমে উঠেছে কুরবানি পশুর হাট। বাড়ছে ক্রেতা সমাগম, নির্দেশনা থাকলেও বালাই নেই স্বাস্থ্যবিধির। আজ বেচাকেনা শুরু ঢাকায়। করোনার দাপটে চিকিৎসা সেবায় কাটছে না সংকট, কমছে না টেস্ট ব্যয়ও। 5 দিন পর প্রাণহানি 200-র নিচে। আজ আসছে সিনোফার্মের 20 লাখ টাকা। দেশে এখন কাককোকিল চেনা দুষ্কর, সাদা কালো মিশে একাকার। মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। সব ষড়যন্ত্র নস্যাৎ করার প্রত্যয়। মহামারীর মাঝে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। 15 দিনে সারা দেশে হাসপাতালে ভর্তি প্রায় 1000। প্রকোপ থাকবে আরো 4 মাস, বলছেন বিশেষজ্ঞরা। ছুটি না কমালে রপ্তানি খাতে বিপর্যয়ের শঙ্কা। উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীকে পোশাক মালিকদের চিঠি। শিগগিরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। শুরুতেই খেলার খবর। লিটন সাকিব দাপটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 155 রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। হারারেতে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ 9 উইকেটে স্কোরবোর্ডে তোলে 276 রান। শতক হাঁকান লিটন। জবাবে সাকিবের 5 উইকেট শিকারে 121 রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। এই জয়ে 3 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে গেল লাল সবুজরা। পার্থ বণিকের ম্যাচ রিপোর্ট। টেস্ট জয় দিয়ে দীর্ঘ 1 মাসের জিম্বাবুয়ে সফর শুরু করে টাইগাররা। সে সময় অনেকের ধারণা ছিল সাদা পোশাকে জয়টা সহজে এলেও রঙিন পোশাকে হয়তো কাজটা ততটা সহজ হবে না। তবে সেই ধারণার ধারে কাছেও নিজেদের নিতে পারেনি জিম্বাবুয়ে। উল্টো 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লাল সবুজদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিকরা। 155 রানের বড় জয়ে এদিন ব্যাট হাতে যেমন খেল দেখিয়েছেন লিটন, তেমনি বল হাতে উইকেটে আগুন ঝরিয়েছেন সাকিব। যদিও টাইগার ভক্তদের জন্য দিনের শুরুটা ছিল হতাশাজনক। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 74 রানেই 4 উইকেট নেই লাল সবুজদের। তামিম, সাকিব, মিঠুন, মোসাদ্দেক সকলেই উইকেটে ছিলেন ক্ষণিকের অতিথি হয়ে। তবে পঞ্চম উইকেটে লিটন রিয়াদের 93 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। রিয়াদ 33 রানে আউট হলেও ঠিকই শতক তুলে নেন লিটন, করেন 102 রান। শেষ দিকে আফিফের 45 আর মিরাজের 26 রানে 276 রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে উইকেটে আসা যাওয়ায় ব্যস্ত হয়ে পড়েন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। রেগিস চাকাভার অর্ধশতক ছাড়া এদিন সাকিবদের সামনে কেউই টিকতে পারেননি। ফলে স্বাগতিকদের ইনিংস গুটায় 121 রানে 5 উইকেট শিকারের দিনে অনন্য এক রেকর্ডও নিজের করে নিয়েছেন সাকিব। মাশরাফিকে পেছনে ফেলে হয়েছেন ওয়ানডেতে বাংলাদেশের শীর্ষ উইকেট টেকার। The player of the match goes to Liton Das. সাকিবের রেকর্ড গড়ার দিন ক্যারিয়ারের 4র্থ শতক তুলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন লিটন দাস। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী রবিবার। পার্থ বণিক, নিউজ 24। অন্য প্রসঙ্গ, লকডাউন শিথিল হওয়ার শুক্রবার দিন ও রাতে স্রোতের মতো রাজধানী ছাড়ছে মানুষ। বাস, ট্রেন কিংবা লঞ্চ কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। সড়ক মহাসড়কেও তীব্র যানজট। অতিমারির এই সময়ে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি। ফলে দেশে করোনার প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ঈদের আগের 1 সপ্তাহে যেসব মানুষ বাড়ি ফিরছেন তাদের অনেককেই ফিরতে হবে ঈদ করে পরের দিনই। সেই যাত্রা নিয়েও রয়েছে নানা শঙ্কা আর উদ্বেগ। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। রাজধানীর বাস কাউন্টারগুলোয় সকাল থেকেই মানুষের এমন ভিড়। বাড়ির পথ ধরতে ব্যাগেজ নিয়ে এভাবেই লাইনে দাঁড়ানো। করোনায় স্বাস্থ্যবিধি মানার নির্দেশনায় 1 সিট ফাঁকা রাখার শর্ত থাকলেও মানছেন না অনেকেই। আবার ভাড়াও রাখা হচ্ছে প্রায় দ্বিগুণ। একটা গাড়িতে সিট আছে 40 জন, এখন যাত্রী আছে আরো ওই 20 জন বাকি আছে। 20 জন যাত্রী কোথায় যাচ্ছে? হাজার হাজার যাত্রী কোথায় নিবে গাড়িগুলো? গাড়ি একের পর এক যাচ্ছে কিন্তু টিকিট তো তারা দিচ্ছে না। তাহলে এই মানুষগুলো তাহলে কিভাবে যাবে? ইঞ্জিন কভার হোক বা
টুল বা যে দাঁড়ায় এমনকি দাঁড়ায় যেতে হলে তাও যেতে হবে। 20টা সিট 20টা বন্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি যাত্রীদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। আরও খারাপ অবস্থা সদরঘাট লঞ্চ টার্মিনালে। অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও মানেননি লঞ্চ মালিকরা। এমন ভিড় ঠেকাতে প্রশাসনের নজরদারিও চোখে পড়েনি। গাদাগাদি করে তাও যেতে হচ্ছে, যে নারীর টানে ঈদে তো বাড়ি ফেরা লাগবেই। মার্কস আমি ঘুমাইছিলাম তো, ঘুমোর থেকে উঠছি এখন। আমাদের ধারণ ক্ষমতার অর্ধেক এখনো হয় না, আপনি গুনে দেখেন এখনো হয় না। তবে ট্রেন ছেড়েছে নির্ধারিত সূচি অনুযায়ী। যাত্রীদের ভোগান্তিও ছিল অনেকটাই কম। 18 জুন থেকে অনলাইনে কাটা যাবে ফেরার টিকিট। আশেপাশে ধরেন জয়দেবপুর যাবে, ওনারা টিকিট না কেটে উঠে গেছে, উঠে যাওয়ার পরে পাশের সিটে এসে বসে আছে। আছে, ফ্যামিলি আছে, তো একটু যাইতে হবে, এই জন্য আত্মীয়স্বজন আছে, কষ্ট হইলেও যাইতে হবে। 5-10 মিনিট সেটা বিষয় না, সেটাকে লেট বলা হয় না, সেটা অপারেশনালের কারণে এরকম হয়ে থাকে। এখন পর্যন্ত আমাদের শিডিউল ঠিক আছে। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকার বাহির পথগুলোয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে যানবাহন। তাতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সাইনবোর্ড থেকে আস্তে আস্তে যে জায়গায় লাগে 1.5 ঘন্টা, আর এই জায়গায় আজকে 4 ঘন্টায় খিলগেট। মানুষ ঢাকা ছাড়ছেন, ঈদের পরের দিনই আবার অনেককেই ফিরতে হবে রাজধানীতে। সে যাত্রায় ভোগান্তি কতটা হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পশু কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। রাজধানীতে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে হাট বসলেও বেচা বিক্রি শুরু হয়েছে আগেই। তবে সব হাটে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে, স্বাস্থ্যবিধি না মানলে ইজারা বাতিল সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে। রাজধানীর স্থায়ী অস্থায়ী পশুর হাটে কোরবানির পশু বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে এসব হাটে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পশু বিক্রি। শুক্রবার বিভিন্ন হাট ঘুরে দেখা যায় পশু নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে নিয়ে আসছে এসব পশু। গরুর আকার ও ওজন বুঝে দাম নির্ধারণ করা হচ্ছে। দাম যাচাই বাছাই করতে হাটে এসেছেন অনেকে। যারা হাটে উঠাইছি বিভিন্ন হাটে, তারা যত ভালো দাম পায়। মনে করছে যে 3 লাখ, 3.5 লাখ, 2.5 লাখ, 2 লাখ, 1.5 লাখ। এবার 2 সিটি কর্পোরেশনের স্থায়ী 2টি সহ 21টি হাট বসছে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানা সহ 46টি শর্ত জুড়ে দিয়েছে সিটি কর্পোরেশন, কিন্তু হাটে স্বাস্থ্যবিধি উধাও। কেবলই শার্ট খুললাম তো, ওই শার্টের সাথে মাছ খারাপ লাগতেছে তো, এজন্য। স্বাস্থ্যবিধির কিছুই নাই, আমাদের আশেপাশেই তো দেখা যাচ্ছে। যারা ওই বিক্রেতার দেখি মাস্কই তো নাই। তার মাস্ক নাই, তাকে মাস্ক দিয়ে প্রবেশ করাচ্ছে। ছেলেদেরকে পাঠায় বুঝাইতেছি যে আপনারা মাস্ক পরেন, স্যানিটাইজার ব্যবহার করেন। আমার সমস্ত প্রতিরোধক ব্যবস্থা নিয়েই আমরা এই হাটটা পরিচালনা করতেছি। তবে জমে উঠেছে ঢাকার বাইরের কোরবানির পশুর হাটগুলো। বিশেষ করে উত্তরাঞ্চলের বগুড়ার পশুর হাটে যেন ক্রেতা বিক্রেতার তিল ধারণের ঠাঁই নেই। বিক্রি হচ্ছে বেশ, দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মোটামুটি দাম স্বাভাবিক রয়েছে, বাজার একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। দেশের অন্যান্য জেলায়ও জমে উঠেছে হাট, তবে সবখানে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যবিধি। করোনার সময় এবার অনলাইনে ডিজিটাল হাট থেকে কোরবানির পশু বিক্রি বেড়েছে। এবার বিক্রির 25 থেকে 30% পশু অনলাইন হাট থেকে বিক্রির আশা করছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও ই-ক্যাব। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। টানা 5ম দিনের মতো 24 ঘন্টায় 12,000-এর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। তবে 5 দিন পর মৃত্যু নেমে এসেছে 200-র নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রায় 42,000 নমুনা পরীক্ষা করে 12,148 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও 187 জনের। নতুন রোগীদের নিয়ে দেশে এই পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে 10,83,922 জনে। তাদের মধ্যে 17,465 জনের প্রাণ গেছে করোনা ভাইরাসে। করোনা এই দাপটে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। তীব্র আকার ধারণ করছে আইসিইউ সংকটও। একজন রোগীর করোনা পরীক্ষায় সরকারের খরচ হয় 3,000 টাকা, আর গড়ে 500 টাকায় কেনা 1 ডোজ টিকা প্রয়োগে রাষ্ট্রের ব্যয় আরও 2,500 টাকা। গণবিজ্ঞপ্তি দিয়ে সরকারি খরচের এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও বিশেষজ্ঞরা এমন উচ্চ খরচে বিস্ময় প্রকাশ করেছেন, তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন,
আনুষঙ্গিক খরচ মিলিয়ে এই হিসাব তৈরি করা হয়েছে। এদিকে শনিবার রাতে আসছে সিনোফার্মের 20 লাখ টিকা। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। 2020 সালের 21 জানুয়ারি দেশে করোনা শনাক্ত করতে প্রথম নমুনা পরীক্ষা করা হয়। শুরুতে নমুনা পরীক্ষা ফ্রি থাকলেও সেই বছরের 15 জুন 200 টাকা হারে মূল্য নির্ধারণ করে দেয় সরকার, যা সাম্প্রতিক সময় শিথিল করা হয়। 9 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর গণবিজ্ঞপ্তি দিয়ে জানায়, এখন অবধি দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে 65,07,000-এর কাছাকাছি। প্রতি পরীক্ষায় সরকারের ব্যয় 3,000 টাকা করে, যা বেসরকারি হাসপাতালের খরচের সমান। গেল 7 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হয় অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ। কিছুটা বিরতি দিয়ে এই সময়ের মধ্যে প্রয়োগ হয় কেনা ও উপহার মিলে কোটির বেশি টিকা। এখন পর্যন্ত প্রতি ডোজ $5 হিসেবে 70 লাখ কোভিডশিল্ড আর প্রতি ডোজ আনুমানিক $10 করে 31 লাখ সিনোফার্মের টিকা কেনা হয়েছে। সেই হিসাবে গড়ে প্রতি ডোজ টিকা কিনতে খরচ হয়েছে প্রায় 500 টাকার মতো। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রতি ডোজ টিকা কেনা থেকে প্রয়োগ পর্যন্ত তাদের মোট খরচ 3,000 টাকা। এছাড়া চিকিৎসাধীন একজন করোনা রোগীর জন্য প্রতিদিন সরকারের 20,000 টাকা করে খরচ হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশাল এ ব্যয়ের তালিকা দেখে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বিস্ময় প্রকাশ করেন। জানান, এত ব্যয় হওয়ার কথা নয়। আমার মনে হয় এত খরচ বোধহয় হওয়ার কথা না, এটা বোধহয় কম হওয়া উচিত বলে আমার বিশ্বাস। আর কিন্তু আমাদের দুর্নীতি তো একটা ওপেন সিক্রেট হয়ে গেছে। ক্রয় বিক্রয় নিয়ে, এই জিনিসপত্র কেনা বেচা নিয়ে আমাদের বদনামটা কিন্তু সবচেয়ে বেশি। যা কিনে তার কয়েক গুণ হয়তো বিল করে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা। তবে টেলিফোনে অধিদপ্তরের মহাপরিচালক জানান, ব্যয়ের প্রত্যেকটি খাত রোববার সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে। শুধু টিকার দাম না, এটার ব্যাখ্যা দেওয়া হবে। এটা রোববার দিন আমাদের একটা প্রেস ব্রিফিং করে ব্যাখ্যাটা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও ভ্যাকসিন অ্যালায়েন্সের যৌথ সমীক্ষা বলছে, করোনার প্রতি ডোজ টিকার মূল দামের সাথে আর 90% প্রয়োগ ব্যয় ধরতে হবে। অর্থাৎ এক ডোজের দাম 500 টাকা হলে প্রয়োগ ব্যয় আরও 450 টাকা। সব মিলিয়ে খরচ 950 টাকা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দেশে এখন কাককোকিলের চেনা দুষ্কর। সাদা কালো মিশে একাকার হয়ে ষড়যন্ত্রে লিপ্ত। সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন দলের সিনিয়র নেতারা। বলেন, 111-এর ষড়যন্ত্র এখনও চললেও সফল হবে না। বিস্তারিত রিপোর্টে। শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে এই আলোচনা সভা। নিজ বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যে আওয়ামী লীগ নেতারা 111-এর সেই সময়ে নানা প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের কথা উল্লেখ করেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা গণতন্ত্রের অতন্ত্র প্রহরী ছিল। আগামী দিনেও ইনশাল্লাহ আওয়ামী লীগের নেতাকর্মীরাই গণতন্ত্রের অতন্ত্র প্রহরী থাকবে। আজকে জয়রা নয় অনেকে বাদাম দেয়, কিন্তু সেদিন উজানে নাও ঠেলছে এই কর্মীবৃন্দ, এই নেতৃবৃন্দ যারা সেদিন শেখ হাসিনার পিছনে কাতারবন্দি ছিল। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগ নেতারা বলেন, দেশে এখন কাক কোকিল চেনা দুষ্কর। সাদা কালো মিলে ষড়যন্ত্র হচ্ছে। এই বাংলাদেশে কাক ও কোকিল চেনা বড় দুষ্কর। সাদা আর কালো মিলেমিশে একাকার হয়ে গেছে। বন্ধু এবং শত্রুকে আমরা কিন্তু চিহ্নিত করতে পারছি না। সামনে যত ষড়যন্ত্রই থাক, ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে আমরা এগিয়ে যাব। আওয়ামী লীগের ত্যাগী পরীক্ষিত যারা রাজপথের নেতৃত্ব দানকারী নেতৃত্বকে শূন্য করার জন্য সেই দিন প্রথমে তাদের উপর আঘাত হানা হয়েছিল এবং তাদের লক্ষ্যটাই ছিল আলটিমেটলি বিরাজনীকরণ একটা প্রক্রিয়া শুরু করা। খুনি পুস্তাকদের প্রেতাত্মা এখনো আমাদের মাঝে আছে কিনা তাদেরকে কিন্তু আমাদের খুঁজে বেড়াতে হবে। সভায় প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, 111-এর এখনো রঙিন খোয়াব দেখছেন। সেই রঙিন খোয়াব বাংলাদেশে আর কোনোদিনও সফল হবে না। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে বলেও উল্লেখ করেন দলের সাধারণ সম্পাদক। সজল দাস, নিউজ 24, ঢাকা। মহামারী করোনার মধ্যেই রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন। গেল 15 দিনেই আক্রান্ত হয়েছেন 623 জন।
ডেঙ্গু রোগীর 97% রাজধানীর। বিশেষজ্ঞরা বলছেন এই প্রকোপ থাকবে ৩-৪ মাস। এডিস মশা দমনে অবশ্য রাজধানী জুড়ে ক্রাশ প্রোগ্রাম চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন। বিস্তারিত মাসুদ লাবনীর রিপোর্টে। মহামারী করোনার মধ্যে রাজধানী সহ অন্যান্য জায়গায় পাল্লা দিয়ে বাড়ছে এডিসবাহী মশার কামড়ে আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকার বিভিন্ন হাসপাতালে এবছর এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 995 জন। আর সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 81 রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 36 জনই ঢাকার বাইরের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে মে মাসে আক্রান্ত হন 43 জন, আর জুন মাসে কয়েকগুণ বেড়ে রোগীর সংখ্যা 271 জন, আর চলতি জুলাই মাসে এখন পর্যন্ত আক্রান্ত 623 জন। করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চিকিৎসা সেবা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞ চিকিৎসকরা। তো হাসপাতাল করোনার গতি সয়লাম, এখন যদি ডেঙ্গু বাড়তে থাকে তাহলে তো এদের বিছনা দেওয়া, জায়গা দেওয়া তো প্রবলেম হয়ে যাবে। তো ডেঙ্গুতে যদিও ডেঙ্গু শক সিনড্রোম খুব রেয়ার, কমন না, সেখানে আইসিইউর প্রয়োজন যে খুব বেশি পড়ে তাও না, তারপরে আমাদেরকে তো কেয়ার নিতে হবে। তো সরকারের উদ্যোগের পাশাপাশি ভাঙা পাত্র, গাড়ির টায়ার কিংবা নির্মাণাধীন ভবনে যাতে পানি জমে থাকতে না পারে সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। না হলে আক্রান্তের সংখ্যা ভয়াবহ রূপ নেবে। ডেঙ্গু নিয়ে কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে, 2017-18 সালের মধ্যে কিন্তু ভয়াবহ ডেঙ্গু, এবং মোটামুটি স্বাস্থ্য মন্ত্রণালয়, ডাক্তার, নার্স, আমরা স্বাস্থ্যকর্মী সবাই মিলে কিন্তু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি। অবশ্যই আমরা পারবো, কিন্তু করতে তো হবে, আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। ডেঙ্গু নিধনে রাজধানী জুড়ে ক্রাশ প্রোগ্রাম চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন পরিকল্পনা কমিশনের সদ্য সাবেক সদস্য ডক্টর শামসুল আলম। আগামী রোববার সন্ধ্যায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর শামসুল আলম 35 বছরের অধ্যাপনা শেষে 2009 সালের 1 জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। সিনিয়র সচিব পদে দীর্ঘ 1 যুগ চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন। গেল 30 জুন তার সবশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। লকডাউনে পোশাক কারখানা বন্ধ রাখা হলে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। ছুটি পেয়ে শ্রমিকরা গ্রামে গেলে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। অন্যদিকে টানা বন্ধে বহু রপ্তানি আদেশ বাতিল কিংবা প্রত্যাহার হবে বলেও শঙ্কা। এজন্য প্রাথমিক ন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ সহ পোশাক রপ্তানির 5 সংগঠন। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। টানা 5 দিন ধরে করোনায় মৃত্যু ছাড়িয়েছে 200 ঘর, বাড়ছে আক্রান্তের পরিমাণও। এমন বাস্তবতায় ধাপে ধাপে লকডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টাও করছে সরকার। সম্প্রতি লকডাউনেও অর্থনীতির কথা মাথায় রেখে পোশাক কারখানা চালু ছিল, তবে ঈদের পরের লকডাউনে পোশাক কারখানাও বন্ধ রাখার কথা জানিয়েছে সরকার। পোশাক ব্যবসায়ীরা এমন সিদ্ধান্তে হতাশ। তারা বলছেন, লকডাউনে পোশাক কারখানা চালু থাকলে নিয়মের মধ্যে থাকেন শ্রমিকরা। কারখানা আর বাসা এর বাইরে তেমন যাতায়াত নেই বলে সংক্রমণের হারও সবচেয়ে কম এই খাতে। অন্যদিকে ইউরোপ আমেরিকার পরিস্থিতি উন্নতি হচ্ছে, রপ্তানি আদেশও বেশ ভালো। এ পরিস্থিতিতে দীর্ঘদিন কারখানা বন্ধ রাখা হলে সব দিকেই লোকসান দেখছেন পোশাক মালিকরা। এখন ইউরোপ আমেরিকা সব জায়গায় খুলে গিয়েছে এবং বায়াররা এখন প্রচণ্ড চাপ দিচ্ছে আমাদেরকে, যাতে দ্রুততার সাথে আমরা মালগুলো তাদেরকে শিপমেন্ট করি। এইরকম একটা পরিস্থিতিতে যদি এই অবস্থা হয় তখন একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করব। লকডাউনে কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে পোশাক রপ্তানির সাথে জড়িত 5 সংগঠন। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করে চিঠি পৌঁছে দেয় তারা। চিঠিতে সমাপ্ত জুন মাসে রপ্তানি প্রবৃদ্ধি প্রায় 28% হয়েছে উল্লেখ করে বলা হয়েছে সময়টা এখন ঘুরে দাঁড়ানোর। এ অবস্থায় 18 থেকে 20 দিন কারখানা বন্ধ রাখা হলে বড়দিন, লেট সামার, ক্রিসমাসের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেউলিয়া হয়ে পড়তে পারে ছোট ছোট উদ্যোক্তারা। ঈদের ছুটিটাকে সংক্ষিপ্ত করে যত দ্রুত সম্ভব ফ্যাক্টরি খুলে দেওয়া, কলকারখানা খুলে দেওয়া এবং আমাদের উৎপাদন অব্যাহত রাখা, এবং এই অর্ডারগুলি যদি আমাদের এয়ার শিপমেন্ট করতে হয় পরবর্তীতে 6 মাসে আমরা এইটাকে সেটেল করতে আমরা ব্যর্থ হব। ওয়ার্কাররা বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং তারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত তারা যোগাযোগ করা বা যাওয়া আসার চেষ্টা করবে। তাতে করোনা ভাইরাসটা আরও আমার মনে হয় যে বেড়ে যাবে।
শনিবার সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে কারখানা খোলা থাকবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বাসস্থানের পর এবার রোহিঙ্গাদের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা করল বাংলাদেশ। শুক্রবার ভাসানচরে 20,000 রোহিঙ্গা পরিবারের মধ্যে নানা রকম পেশা নির্ভর সামগ্রী সরবরাহ করা হয়। সেসব পেয়ে উচ্ছ্বসিত বাস্তুহারারা। তবে ক্রমান্বয়ে 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে এনে এমন জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর এগিয়ে আসা উচিত বলে মনে করছেন প্রকল্প পরিচালক। হায়দার আলীর ছবিতে ভাসানচর থেকে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। কাঠখোট্টা লাল দালানগুলোতে লেগেছে সবুজের ছোঁয়া, হাওয়ায় হাওয়ায় দুলছে কচি লাউয়ের ডগা। কক্সবাজারের ঘিঞ্জি ঘর থেকে ভাসানচরে ফিরে নতুন জীবন পেয়েছেন রোহিঙ্গারা। তবু সে জীবনে যেন চাহিদার শেষ নেই। থাকবেই বা কেমন করে? দিনভর নেই কোনো কাজ, নেই অর্থ খরচ করে ইচ্ছে মতো খাবার দাবারের সুবিধা। আর সে কারণেই এবার জীবনের প্রয়োজনে জীবিকার পাশাপাশি রোহিঙ্গাদের জীবনে ছন্দ ফেরাতে সরকারের নতুন উদ্যোগ। শুক্রবার রোহিঙ্গাদের মাঝে 100 সেলাই মেশিন, 100 দোকান ও তার সরঞ্জাম, 100টি ছাগল, অর্ধশত ভ্যান রিক্সা, 5-6 হাজার হাঁস মুরগি, 2 লাখ মাছের পোনা সহ 13 রকম পেশার জিনিসপত্র বিতরণ করে সরকার। ধন্যবাদ। এখান দিয়ে কাজকর্ম করবো, ফ্যামিলিকে চালাবো। 200 টাকা বলে আমরা সুখী চলতে পারবো, শুধু সাকাইতে আমরা পোলা পাই নিয়ে ওইটাই আমরা কুদর থেকে আমরা বাঁচবো আর কি। তারা দিয়ে যখন আড়াই বেলায় সিলাই তিলাই করি হোস সিলাই চলি ফিরি ভাড়া ভাঙ করে চাহ ফুরিব চেষ্টা করা ফুরিব এই মিচিং ভাইয়ের হোস মানে হাজ গড়ি উন্নতি গড়ি সংসার চালাই পাইজুম ভাই আসলে হাইত পাইজুম। তবে সরকারের একার পক্ষে রোহিঙ্গাদের জীবন জীবিকার ব্যবস্থা কি আদৌ সম্ভব? বৈশ্বিক সংকট বিবেচনায় আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা জরুরি বলে মনে করেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক কমোডর রাশেদ। বসবাসের জন্য যতগুলি সেক্টরে তাদেরকে ইনভলভ করা যায়, লাইভলিহুড সেক্টরগুলিতে, ফর এক্সাম্পল এগ্রিকালচার, তারপর হচ্ছে মাছ চাষ, মাছ ধরা বা শাকসবজি তৈরি, সেগুলি আমরা বিবেচনা করে এর আগে থেকে প্ল্যান করেছিলাম এবং স্ক্যাটার্ড ওয়েতে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রণোদনা দিয়েছি বা বিভিন্ন আইটেম তাদের দিয়েছি। 1 লাখের মধ্যে এ পর্যন্ত 20,000 মতো রোহিঙ্গা ভাসানচরে এসেছেন। করোনাকালে স্থানান্তর প্রক্রিয়ায় ধীর গতি আসলেও খুব শিগগির পরবর্তী ধাপের রোহিঙ্গারা ভাসানচরে আসবেন বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। রোহিঙ্গাদের কর্মব্যস্ত রাখতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো পরামর্শ দিলেও এখনো পর্যন্ত তেমন কোনো সহযোগিতা করেনি তারা। বরং বাংলাদেশ সরকারই প্রথমবারের মতো এত বড় ধরনের উদ্যোগ নিল। এই উদ্যোগের পাশে আন্তর্জাতিক সংস্থাকেও চাই সরকার। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী। এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। নরসিংদীতে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। শুক্রবার দুপুর 2:30টার দিকে জেলার পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। রংপুরে মারা গেছেন 1 জন, নারায়ণগঞ্জে মারা গেছেন 2 পথচারী। ঢাকায়ও ট্রাকের চাপায় 2 জন প্রাণ হারিয়েছেন। এদিকে গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের পর পুকুর থেকে নাজিম আহমেদ শান্ত নামের নবম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে শ্রীপুর পৌর বৈরাগীর চালা এলাকার আক্তার খানের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। রংপুরে আরও 1,500 অসহায় দুস্থ প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের হাতে মানবিক সহায়তা তুলে দিল দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে শুক্রবার জেলার কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়া উপজেলা সহ 5টি স্থানে 1,500 অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় এই সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন হতদরিদ্র সব মানুষ। মহাসংকটে খাদ্য সহায়তা হাতে পেয়ে তাদের চোখে মুখে বইছিল আনন্দধারা। খাদ্য সহায়তা কর্মসূচির মধ্যে ছিল 10 কেজি চাল, 2 কেজি আটা, 2 কেজি ডাল ও 1 লিটার সয়াবিন তেল। এমন মানবিক সহায়তায় বসুন্ধরা গ্রুপের ভূয়সী প্রশংসা করেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। আমাদের খাবার একটা প্রাণ বিতরণ করলো। ঘর থেকে বাইরে বাড়াইতে পারি না,
এই জন্য আমাদের কয়েকদিন ঘর থেকে খাদ্যটা আমরা খাইতে পারবো। করোনার জন্য বাড়িতে পারি না, খাইতে পারি না, কষ্ট হয় খুব। যাতে লকডাউন সময়কালীন সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়, তার পাশাপাশি মানুষের যে এখন আর্থিক কষ্ট, সেই কষ্টটাও অনেকটা দূর হবে। 129 টাকায় 17 জিবি ইন্টারনেট, তাও আবার মেয়াদ মাত্র 7 দিন। এ যেন ইন্টারনেট ডেটা প্যাকের নামে শুভঙ্করের ফাঁকি। মাত্র 7 দিনে 17 জিবি ইন্টারনেটের মতো এমন চমকপ্রদ বহু ইন্টারনেট প্যাকেজ টেলিকম কোম্পানিগুলোর। তবে বাস্তবে দীর্ঘমেয়াদী ইন্টারনেটের মূল্য কমছে না কিছুতেই। বিশেষজ্ঞরা বলছেন দুটো এনটিটিএন কোম্পানির বাজার দখল করাই এর প্রধান কারণ। তবে বিটিআরসিকেও নিতে হবে মানহীন ইন্টারনেটের দায়ভার, বলছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মোবাইল ইন্টারনেটের মূল্য গ্রাহকের সাধ্যের মধ্যে রাখতে 2017 সালে কস্ট মডেলিং কার্যক্রম হাতে নিয়েছিল বিটিআরসি, তবে সেটি আজও দেখেনি আলোর মুখ। অথচ বিটিআরসির তথ্যই বলছে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 9 মিলিয়নের বেশি, যার অন্তত 10 গুণ বেশি গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী 107 মিলিয়ন। অর্থাৎ দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর 90%ই মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন। টেলিকম শিল্প এখন বৈশ্বিক ব্যবসা, অথচ বিশ্ববিচারে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংগঠন বলছে দেশে 1 জিবি ডেটা প্যাকের গড় মূল্য 59 টাকা, যা পাশের দেশ ভারতে মাত্র 60 টাকা 65 পয়সা। এছাড়াও টেলিকম অপারেটরদের যেখানে প্রয়োজন 100 মেগাহার্জ স্পেকট্রাম, সেখানে বাংলাদেশে রয়েছে গড়ে মাত্র 39 মেগাহার্জ। বিশ্বের 140টি দেশের ইন্টারনেট স্পিডের তালিকাতেও বাংলাদেশের অবস্থান 136তম। এই দায় কিছুতেই এড়াতে পারে না বিটিআরসি, এমনটাই বলছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আমরা মোবাইল ইন্টারনেটের গতি দিক দিয়ে যেমন পিছিয়ে আছি, এবং যে সরকার ব্যান্ডউইথের দাম কমিয়ে জনগণকে যে সহজলভ্য করার যে ব্যবস্থাটা করলেন, সেটা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন দেশের দুটি এনটিটিএন কোম্পানি বাজার দখল করে থাকায় কমানো যাচ্ছে না ইন্টারনেটের মূল্য। প্রাইস কমানো যেতে পারে, আরো কমানো যেতে পারে, কিন্তু সার্ভিস কোয়ালিটি যদি এনশিওর করা না যায়, তাহলে আসলে কম প্রাইস কখনোই আমাকে এনশিওর করবে না যে আমার দেশের মানুষ রাইট সেবাটা পাচ্ছে। 2008 সালে 1 জিবি ব্যান্ডউইথের মূল্য ছিল 1,27,000 টাকা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক যুগের চেষ্টায় যা এখন মাত্র 285 টাকায়। এছাড়াও দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য এখন এক রেট। কেন কমানো যাচ্ছে না মোবাইল ইন্টারনেটের মূল্য, সে প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বাংলা একাডেমির মহাপরিচালক হলেন কবি মোহাম্মদ নুরুল হুদা। নতুন মহাপরিচালককে ইতোমধ্যেই অভ্যর্থনা জানিয়েছেন তার সহকর্মীরা। বাংলা একাডেমির সাথে থাকা মানে বাংলাদেশের সাথে থাকা বলে মনে করেন এই কবি। নিউজ 24-এর সাথে আলাপকালে তিনি তুলে ধরেন তার কর্মপরিকল্পনা। আরও জানাচ্ছেন সুকন্যা আমির। 70 দশকের বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি মোহাম্মদ নুরুল হুদা। একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য সমালোচক। এবারে বাংলা একাডেমির মহাপরিচালকের পদ পেলেন তিনি। গত 11 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে 3 বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয় তাঁকে। বাংলা একাডেমির সঙ্গে তার সংযুক্তি 1973 সাল থেকে। তখন তিনি অনুবাদ বিভাগের সহপরিচালকের দায়িত্বে ছিলেন। এই প্রতিষ্ঠানের সাথে কাজ করা মানে স্বাধীনতার চেতনার সমৃদ্ধ বাংলাদেশের সাথে থাকা বলে মনে করেন এই কবি। আমার জাতির মননের প্রতীক, সৃষ্টিশীলতার প্রতীক এবং জাতির যে সদাচারী বিকাশ, সেই বিকাশের প্রতীক বাংলা একাডেমি। আমাদের একবারে 21 ফেব্রুয়ারির যে আন্দোলন, ভাষা আন্দোলন, যে ভাষা আন্দোলন পরিশেষে আবার জাতীয়তাবাদী আন্দোলনে পরিণত হয়েছে, সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনে পরিণত হয়েছে। ফলে বাংলা একাডেমির সঙ্গে থাকা মানে আমি বারবার মনে করেছি এই স্বাধীনতার চেতনা সমৃদ্ধ বাংলাদেশের সঙ্গে থাকা। অনুবাদ, কপিরাইট নিয়ে কাজ করতে চান নতুন মহাপরিচালক। সেই সাথে বাংলা সাহিত্য সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ারও পরিকল্পনা রয়েছে তার। বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি সব কিছুকে তুলে ধরা এবং পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। আবার পৃথিবীর যা কিছু শিল্প সাহিত্য আছে তাকে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশে নিয়ে আসা। মূল পরিকল্পনা অনুবাদ, যে অনুবাদ মানে বিভিন্ন শুধু লিখে অনুবাদ নয়, মুখে অনুবাদ হতে পারে। আমাদের কপিরাইট জানতে হবে। কপিরাইট মানে আমার রচনাটির নিজের যে সাংস্কৃতিক মূল্য আছে, আমার কবিতা, আবার এইটারও একটা প্রায়োগিক মূল্য আছে।
এটাকে যদি আমি আবৃত্তি করে দেই, ইউটিউবে দিয়ে দেই, ইউটিউব থেকে কিন্তু আমার হয়ে যাবে। কপিরাইটে কিন্তু এই প্রস্তাবনাও দিয়ে আছে। 1988 সালে বাংলা কবিতায় অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং 2015 সালে 21 পদক প্রদান করা হয় কবি নুরুল হুদাকে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই দেশের কলকারখানা পরিদর্শন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে নতুন আইন করে পরিদর্শন সংস্থা গড়ে তোলা হবে বলেও জানান তিনি। শুক্রবার সকালে শিল্প কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে গঠিত 24 সদস্যের কমিটির পক্ষ থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, পরিদর্শন ফলপ্রসূ করতে পর্যাপ্ত জনবলের ঘাটতি রয়েছে, যা নিশ্চিত করা প্রয়োজন। আইডেন্টিফাই করার কি সেই কারখানাটা কি কমপ্লায়েন্ট নাকি ওখানে কাজ করতে হবে, কতটুক কমপ্লায়েন্ট, এই হবে আমাদের স্বল্প মেয়াদিতে আমাদের কাজ আমরা শুরু করতে চাই। আর আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই কাজটা আমরা শুরু করব। কমপ্লায়েন্স করতেই হবে এবং এরপরে যখন আমরা একটা রিকমেন্ডেশন নিশ্চয়ই যাবে, রিকমেন্ডেশন অনুযায়ী সরকার নিশ্চয়ই ডিসিশন নিবে। আমরা ইমিডিয়েটলি কি করা যায়, কিভাবে করা যায়, এই বিষয়গুলি সিদ্ধান্ত নিতে হবে আমাদের। কারণ ইন্সপেকশন করতে গেলে আমি বললাম 5 জন নিয়ে যে চলেন ইন্সপেকশন করি, তাহলে তো হবে না। হতদরিদ্র বৃদ্ধকে ঘুষি মেরে আবারও আলোচনায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। শুক্রবার সকালে পৌর ভবনের সামনে দরিদ্রদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণকালে এই ঘটনা ঘটে। এরপর ওই ঘটনার মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। কাদের মির্জার শাড়ি ও লুঙ্গি বিতরণের অনুষ্ঠানটি সরাসরি তার ফেসবুকে লাইভ করা হচ্ছিল। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইউরোপ। বুধবার থেকে টানা ভারী বৃষ্টিতে পশ্চিমাঞ্চলে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে জার্মানি ও বেলজিয়ামে প্রাণহানি হয়েছে 100 জনের। নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভবিষ্যতে বিশ্বকে আরও চরম আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলে সতর্কবার্তা দিচ্ছেন জলবায়ু বিজ্ঞানীরা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেই নতুন বিপর্যয়ের মুখে পড়েছে পশ্চিম ইউরোপ। ভারী বৃষ্টিপাত ও বন্যায় জার্মানিতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। নিহতদের বেশিরভাগই নর্থ রাইন ওয়েস্টফেলিয়া ও রাইনল্যান্ড পালাটিনেট রাজ্যের বাসিন্দা। দুর্যোগে দেশটির পশ্চিমাঞ্চলে বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 2 লক্ষাধিক বাড়ি। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি ঝরবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রাকৃতিক এই বিপর্যয়ে হতবাক হয়ে গেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। দিয়েছেন সরকারি সহায়তার প্রতিশ্রুতি। বেলজিয়ামেও প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। দেশটির লিগে শহরের বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের লুসেন শহরে হ্রদ উপচে পড়ে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। নেদারল্যান্ডেও পড়েছে ভারী বৃষ্টিপাতের প্রভাব। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় নিবার প্রদেশের অনেক বাড়িঘর। এদিকে অদূর ভবিষ্যতে আবহাওয়ার আরও চরম পরিস্থিতির মুখোমুখি হতে হবে বিশ্বকে, এমনটাই জানিয়েছেন ব্রিটিশ জাতীয় আবহাওয়া পরিষেবার জলবায়ু বিজ্ঞানী নিকোস খ্রিস্টিডিস। জানিয়েছেন প্রস্তুতি নেয়ার আহ্বান। বর্তমানে গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধ করলেও জলবায়ুতে জড়তা দেখা দেবে। তাৎক্ষণিকভাবে বিরূপ প্রভাব অদৃশ্য হবে না। তাই আমাদের আসন্ন দশকগুলোতে মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। শুক্রবার পর্যন্ত বেশ কিছু ইউরোপীয় দেশে ভারী বৃষ্টিপাত হবে বলে দেয়া হয়েছে পূর্বাভাস। নিবিড় আমিন, নিউজ 24। এবারে প্রবাসের খবর।
করোনা পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ তার উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে প্রবীণ এই রাজনীতিক ও সম্মুখ যোদ্ধাকে নাগরিক সংবর্ধনা সমাবেশে এই কথা বলেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিউনিকেশন ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্পাদক কামাল হোসেন মিঠুর সঞ্চালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী সহ আরও অনেকে। লেবানন থেকে দূতাবাসের সহায়তায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছে আরও 422 বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি। বুধবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে কাগজপত্রবিহীন 422 বাংলাদেশির হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। লেবাননের এসব বাংলাদেশিরা বৈধভাবে প্রবেশ করলেও বিভিন্ন জটিলতায় একসময় অবৈধ হয়ে পড়েন। প্রায় 2 বছর যাবৎ চলমান ডলার সংকটে বৈধ ও অবৈধ সবাই লেবানন ত্যাগ করে নিজ দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 7,000 বাংলাদেশি নিজ দেশে ফেরত যেতে সক্ষম হয়েছেন। কুয়েতে সর্বপ্রথম আত্মপ্রকাশ করল বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় আল হেনা হলরুমে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের দ্বিবার্ষিক সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়। সম্মেলনে কার্যকরী কমিটির নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্বিবার্ষিক সম্মেলনে সকল সদস্যদের উপস্থিতিতে 21 সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয় মঈন উদ্দিন সরকার সুমন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহ জুবেদ। বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভিয়েনা টাইগার্সকে 28 রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট এক্সপ্রেস। 8 ওভারের ফাইনাল খেলায় সিলেট এক্সপ্রেস প্রথমে ব্যাট করতে নেমে 3 উইকেটে 126 রান করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 8 ওভারে ভিয়েনা টাইগার্স 5 উইকেটে 98 রান করে। টুর্নামেন্ট এবং ম্যাচ সেরা হয়েছেন সিলেট এক্সপ্রেসের মোহাম্মদ জামিল শিমু। ফাইনাল শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। আসন্ন টি-20 বিশ্বকাপের গ্রুপিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে বাংলাদেশকে খেলতে হবে প্রথম রাউন্ড। এই রাউন্ডে বি গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমানকে। আর এই গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া ও আয়ারল্যান্ড। খেলার সূচি এখনও চূড়ান্ত করেনি আইসিসি। এদিকে সুপার 12-এ গ্রুপ 1-এ রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আর গ্রুপ 2-এ রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। প্রথম রাউন্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সুপার 12-এ বাংলাদেশ দল সুযোগ পাবে গ্রুপ 2-এ। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হবে টি-20 বিশ্বকাপ। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে 155 রানে হারালো বাংলাদেশ। সাকিবের 5 উইকেট আর সেঞ্চুরি হাঁকালেন লিটন। টি-20 বিশ্বকাপের গ্রুপিং প্রকাশ। ঢাকা ছাড়ার হিড়িক, আবারও পুরনো চেহারায় ঈদযাত্রা। আসা যাওয়া 2 পথেই বাহনের চাপ, সড়কে যানজট, দুর্ঘটনায় নরসিংদীতেই নিহত 6। সারা দেশে জমে উঠেছে কোরবানি পশুর হাট, বাড়ছে ক্রেতা সমাগম। নির্দেশনা থাকলেও বালাই নেই স্বাস্থ্যবিধির, আজ বেচাকেনা শুরু ঢাকায়। করোনার দাপটে চিকিৎসা সেবায় কাটছে না সংকট, কমছে না টেস্ট ব্যয়ও। 5 দিন পর প্রাণহানি 200-র নিচে। আজ আসছে সিনোফার্মের 20 লাখ টিকা। দেশে এখন কাক কোকিল চেনা দুষ্কর, সাদা কালো মিশে একাকার। মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। সব ষড়যন্ত্র নস্যাৎ করার প্রত্যয়।
মহামারীর মাঝে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। 15 দিনে সারা দেশে হাসপাতালে ভর্তি প্রায় 1000। প্রকোপ থাকবে আরও 4 মাস বলছেন বিশেষজ্ঞরা। এবং ছুটি না কমালে রপ্তানি খাতে বিপর্যয়ের শঙ্কা। উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীকে পোশাক মালিকদের চিঠি। শিগগিরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। নিউজ 24 সংবাদে এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।